তারেক রহমানের পায়ে পড়তে চলেছেন শেখ হাসিনা। পার্টি অফিস খুলে বসুন মানে এই নয় যে আমাদের সঙ্গে আবার সেই পুরনো পন্থায় অশান্তির বাতাবরণ করবেন, আবার সেই জঙ্গিপানা হবে, আবার সেই স্বজন পোষণ হবে, আবার সেই রাহাজানি হবে। হ্যাঁ, তাহলে তো খাল কেটে কুমিরকে ডেকে নিয়ে আসার মতন গল্প হয়ে যাবে, তাই না? আমরা এমনও জানি কলকাতায় থাকা বেশ কিছু আওয়ামী নেতার বাড়ি ভাড়া দেওয়ার টাকা নেই। লোকের মেরে রোজগার করে, তাদের পয়সা খরচ কিন্তু কোনো হিসাব থাকে না, লাগাম থাকে না। একটা কথা তো জানো যে রাজার ধনও কিন্তু বসে খেলে একদিন শেষ হয়। আজকে যে আওয়ামী লীগ কালকে বিএনপি হয়ে যেতে পারে, এই জায়গাতেও কিন্তু সতর্কতা রাখতে হবে। রাজনৈতিক ভাবে তো আপনাদের মৃত্যু হয়েছে, এটা ভাবুন, এটা একদম। অনুধাবন করুন। এবার কি তাহলে বাপ বাপকে ছাড়ে না প্রবাদ বাক্যটা বাংলাদেশের ক্ষেত্রে অক্ষরে অক্ষরে মিলতে চলেছে? নিজের অস্তিত্ব বাঁচানোর জন্য, নিজেকে বেঁচে থাকার জন্য, দেশের মানুষের কাছে নিজের ভাবমূর্তি, নিজের দলের রক্ষার জন্য এবার তারেক রহমানের পায়ে পড়তে চলেছেন শেখ হাসিনা। যে তারেক রহমানকে একসময় মাসের পর মাস জেল বন্দি রেখেছিলেন, যে তারেক রহমান এবং তার পরিবারের ওপর চরম নির্যাতন করেছিল শেখ হাসিনার পুলিশ, যে নির্যাতনে একসময় শরীরের মেরুদণ্ডের হাড়ের দূরত্ব বেড়ে গিয়েছিল তারেক রহমানের, উঁচু স্থান থেকে বারবার ফেলে দেওয়া হয়েছিল, সেই তারেক রহমানের পায়ে পড়তে চলেছেন শেখ হাসিনা নিজের অস্তিত্ব বাঁচাতে, নিজের রাজনৈতিক পথ চলা আর কিছুদিন টিকিয়ে রাখতে। যে শেখ হাসিনাকে ছুঁড়ে ফেলে দিয়েছে বাংলাদেশের মানুষ, যে শেখ হাসিনাকে পালিয়ে আসতে হয়েছে বাংলাদেশ থেকে, যে শেখ হাসিনাকে চোরের মতো আশ্রয় নিয়ে থাকতে হয়েছে প্রতিবেশী ভারতে, যে শেখ হাসিনা দলের চোর, জালিয়া, ধাপ্পাবাজ, দুশ্চরিত্র, লম্পট আওয়ামী লীগের বেশ কিছু নেতাকে ভারত সহ বিভিন্ন দেশে আত্মগোপন করে থাকতে হচ্ছে, সেই আওয়ামী লীগকে কি এবার নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে বিএনপির পায়ে পড়তে হচ্ছে? বিএনপির তারেক রহমানের হাতে ক্ষমা চাইতে হচ্ছে? এই সামগ্রিক বিষয় নিয়ে, আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে, কোন পথে যাচ্ছে এক সময় দেশে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ, এই সামগ্রিক বিষয় নিয়ে আজকে আমরা প্রাসঙ্গিক প্রসঙ্গে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিস ঘোষ রায়। পরমাশিস, আপনাকে স্বাগত। নমস্কার। পরমাশিস, কি মনে হচ্ছে এই যে 12ই মে অন্তর্বর্তী সরকারের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ হয়েছে, দলটির ওপর আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা হয়নি, কিন্তু রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ, ভোটে এবছর দাঁড়াতে পারেনি, বাংলাদেশের সাধারণ মানুষ থেকে যারা সত্যিকারের আওয়ামী লীগের সৎ নেতা তাদের কাছেও দলটির গ্রহণযোগ্যতা শূন্য। এই অবস্থায় ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার ভবিষ্যৎ কি মনে হচ্ছে? দেখো, এই বিষয়ে কথা বলতে গেলে তোমাকে আমি একটু ক্রিকেট মাঠের কথা বলবো। কেন ক্রিকেট মাঠের কথা বলবো? একজন ক্রিকেট প্লেয়ার একটা বল ছুড়ে দিল, ওড়াটা যত সহজ নাকি ক্যাচ করাটা ততটা কঠিন? কোনটা বেশি কঠিন? ছোড়া কিন্তু সহজ, কিন্তু ক্যাচ তোলাটা কিন্তু কঠিন। এটা আমার অভিমত বা আমারটা অনুধাবন করে আমি বুঝেছি। যারা ছুঁড়ে ফেলেছে তারা আবার কাছে টেনে নেবে, তার জন্য তো সময় লাগবে। আর যে বইনের পুত্রে তারাই দিত, জেলে ঢুকাইছো, সেই বইনের পুত্রের কাছে আমারে ক্ষমা কইরা নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা কর। গণতন্ত্র কারা প্রতিষ্ঠা করতে পেরেছিল? আমি ভদ্রলোক হয়েছি মানেই আমি তো সব ভুলতে পারি না। বাংলাদেশের মানুষ ম্যান্ডেট দিয়েছে বিএনপি সরকারকে, বিএনপি রাজনৈতিক দলটিকে, সর্ববৃহৎ দল। পাশাপাশি সর্ববৃহৎ দল কে ছিল? আওয়ামী লীগ ছিল। তাদেরকে মানুষ ছুঁড়ে ফেলেছে। এখন কৌশলে হাতে পায়ে ধরে গণতন্ত্রের কথা বলে, আদর্শের কথা বলে, কৌশলের কথা বলে, মৌলবাদের ভয় দেখিয়ে চালাকি করে বাংলাদেশের রাজনীতিতে আবার সুযোগ নেওয়া, এটা তো বাংলাদেশের মানুষ বিচার করবে। তারপরেও সে দেশের আইন আদালত আছে। অবশ্যই বিএনপির প্রধান এবং বর্তমান বাংলাদেশের সরকারের প্রধানমন্ত্রী সে সবসময় বলে এসেছে সবার আগে বাংলাদেশ। সে আওয়ামী লীগ দলকে সুযোগ দেবে কিনা বাংলাদেশের মাটিতে আগামী দিন রাজনীতি করার, সেটা তার রাজনৈতিকগত ভাবাদর্শগত থেকে তিনি ভাববেন। কিন্তু এটা মনে রাখতে হবে, বাংলাদেশে গণ অভ্যুত্থান বাংলাদেশের সাধারণ মানুষ ঘটিয়েছিল। কাদের স্বৈরাচারী শাসন, দুঃশাসন, আমি লম্পট চরিত্র বলবো না, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মানুষের অধিকার খর্ব হয়েছে, মানুষ নিষ্পেষিত হয়েছে, মানুষ নিপীড়িত হয়েছে, দেশের অর্থ বিদেশে পাচার হয়েছে। তাদেরকে কিন্তু বাংলাদেশের মানুষ উৎখাত করেছে, অর্থাৎ ছুঁড়ে ফেলে দিয়েছে। তাদের আবার ক্যাচ করে নেবে কিনা
সেটা তো অনেক পরীক্ষা নিরীক্ষার ব্যাপার, সময়ের ব্যাপার, বাস্তবতার ব্যাপার। আগে বর্তমান সরকার সুন্দর বাংলাদেশের, নিশ্চিত বাংলাদেশের উপহার বাংলাদেশের মানুষের কাছে বন্টন করুক। এখন তো এরা কৌশল নেবেই, কেন রাজনীতিতে তো এরা এই মুহূর্তে তো সেই অর্থে বাংলাদেশে মৃত প্রায়, আইনের চোখে, মানুষের চোখে, নির্বাচনের চোখে আমরা সেটা দেখেছি। আপনি যেটা বললেন যে বাংলাদেশের গতি প্রকৃতি, তারেক রহমানের সিদ্ধান্ত, আওয়ামী লীগের পথ চলা, সবকিছু মানুষের ম্যান্ডেট, সে দেশের মানুষ কি বলছেন সবকিছু আমরা নজরে রাখছি, কি হবে ভবিষ্যৎ বলবে। কিন্তু এটাও তো সত্যি যে বিএনপি কিন্তু স্পষ্ট করেছে এখনই আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো পদক্ষেপ, কোনো চিন্তা ভাবনা তাদের নেই। যেটা পরিষ্কার তারা বলে দিয়েছে যে এই পরিবর্তন নিছকই একটা আগে সিদ্ধান্ত হয়েছে তা নয়, বিপুল মানে প্রেক্ষাপটের মাধ্যমে বা বিভিন্ন আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত এসছে। সেই সিদ্ধান্তটাকে এই মুহূর্তেই তুলে নেওয়া, এই মুহূর্তেই বন্ধ করে দেওয়া, এই মুহূর্তে আওয়ামী লীগকে সরাসরি ডেকে নেওয়া এরকম কোনো পরিকল্পনা তাদের নেই। যা হবে সংশোধন বা সংবিধানকে সামনে রেখে, নিয়মকে সামনে রেখে। এই নিয়মটাই বোধহয় আওয়ামী লীগের নেতাদের কাছে সব থেকে বড় প্রতিবন্ধকতা। কেন না, সে দেশের একাধিক নেতা, আওয়ামী লীগের একাধিক নেতার বিরুদ্ধে রয়েছে বিপুল দুর্নীতির অভিযোগ। দুর্নীতিতে তারা জেল খাটছেন, কেউ পালিয়ে রয়েছেন, কেউ অন্য দেশ থেকে এখনো সমাজ মাধ্যমে নিজেদের বেঁচে থাকার চেষ্টা করছেন। এই পরিস্থিতিতে যদি এই সংখ্যাটা এই যে বিপুল আওয়ামী লীগের নেতাদের এই যে পালিয়ে থাকা, বেঁচে থাকা, নিজেদের যে এই সমস্যা, অস্তিত্ব রক্ষার সংকট, এটাই কি আওয়ামী লীগের এই মুহূর্তের সব থেকে বড় সংকট? না, তৃণমূল স্তরের কর্মীদের থেকে দূরে সরে যাওয়া, তারা তৃণমূল স্তরের সাধারণ কর্মীদের থেকে, সাধারণ কর্মীদের চোখে বড় সুবিধাবাদী নেতাদের এই দুর্নীতি ফাঁস হয়ে যাওয়া, এইটা বড় চ্যালেঞ্জ হাসিনার সামনে। কি মনে হয়? দেখো, এখানে একটা জিনিস স্পষ্ট, সেটা হচ্ছে দুর্নীতি করে যারা দুর্নীতির আড়ালে রয়েছে, পর্দার আড়ালে রয়েছে, তাদেরকে যদি পর্দার সামনে নিয়ে আসতে হয়, কাকে আনতে হবে? সরকারকে আনতে হবে। অন্তর্বর্তী সরকার তাদের সিদ্ধান্ত বোধহয় 12ই মে জানিয়েছিল আইন মোতাবেক। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিএনপি এই সিদ্ধান্ত নেবে কি করে? বিএনপি তো সরকারে গেছে, তারা তো সরকার কোনো কিছু সিদ্ধান্ত নিতে গেলে সেটা সরকারি ভাবে নেওয়া উচিত, দেশের সাংবিধানিক নিয়ম মেনে। আর তারা যদি সেই কাজটা করে, দুর্নীতি করে যারা পর্দার আড়ালে রয়েছে, তারা যদি তাদের সামনে আনার চেষ্টা করা হয় গণতান্ত্রিক প্রক্রিয়ায়, দেশে গণতন্ত্র রয়েছে সেটা প্রমাণ করার জন্য, তাহলে তো প্রমাণিত হবে যে এই সরকারও দুর্নীতির লোকেদেরকে একেবারে বিশুদ্ধ করে সামনে নিয়ে আসে। আর যারা নিচুতলার মানুষ, তারা তো দুর্নীতি পরায়ণ না, তারা তো দেশের মাটিতে রয়েছেন। যারা দুর্নীতি করেছেন, বিত্তশালী নিয়ে বিদেশের ব্যাংকে রেখেছেন, যারা সরাসরি সুযোগ নিয়েছেন, স্বজন পোষণের যারা একেবারে কাণ্ডারি, তাদের সঙ্গে তো নিচুতলার কর্মীদের কোনো মিল পাওয়া যাবে না। নিচুতলার কর্মীদের যদি আজকে গণতান্ত্রিক ভাবে সে দেশের সরকার, সে দেশের যেটা দায়িত্বশীল রাজনৈতিক দল যারা ম্যান্ডেট পেয়েছে, তারা যদি সৌজন্যতার সঙ্গে তাদেরকে বলে যে হ্যাঁ আপনারা পার্টি অফিস খুলে বসুন, কিন্তু পার্টি অফিস খুলে বসুন মানে এই নয় যে আমাদের সঙ্গে আবার সেই পুরনো পন্থায় অশান্তির বাতাবরণ করবেন, আবার সেই জঙ্গিপানা হবে, আবার সেই স্বজন পোষণ হবে, আবার সেই রাহাজানি হবে। হ্যাঁ, তাহলে তো খাল কেটে কুমিরকে ডেকে নিয়ে আসার মতন গল্প হয়ে যাবে, তাই না? এটা কি তারেক রহমান সাহেব করবেন? অবশ্যই করবেন না। তার দায়িত্বশীল রাজনৈতিক পদ হিসেবে তিনি যে জায়গায় রয়েছেন এবং সরকারের প্রধান হিসেবে, তো স্বাভাবিকভাবেই এখন প্রতিবন্ধকতা না, তাদের কর্মের ফলটাই আজকে কিন্তু তাদের প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে, যেটা আওয়ামী লীগের কথা আমি বলছি। ঠিক এখানটাই যেটা আপনি আওয়ামী লীগের প্রতিবন্ধকতা বললেন, ওদের আরেকটা প্রতিবন্ধকতা কিন্তু আর্থিক সংকট। কিছু নেতা বিপুল 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 টাকা নয় ছয় করে দেশ থেকে পালিয়ে গিয়েছে। কিছু নেতার এই দেশ থেকে পালানোর সময় অনেক টাকা বাজেয়াপ্ত হয়েছে, ব্যাংক বাজেয়াপ্ত হয়েছে, এই যে 9/6 চুরি করার টাকা বাজেয়াপ্ত হয়েছে। যারা জেলে রয়েছেন এমন বহু নেতার দুর্নীতির কারণে যে অর্থ সঞ্চয়, অর্থ চুরি, সেইগুলো বাজেয়াপ্ত হওয়ার ফলে তাদের আর্থিক সংকটে ভুগছেন। আমরা এমনও জানি কলকাতায় থাকা বেশ কিছু আওয়ামী নেতার বাড়ি ভাড়া দেওয়ার টাকা নেই। হ্যাঁ, কিছু অবশ্যই আছে যারা কোটি কোটি টাকা, লাখ লাখ টাকার ওরা। কিছু আওয়ামী নেতার টাকা নেই, কারণ তাদের দুর্নীতি আগেই ধরা পড়ে গেছিল, পালাতে পারেনি। এই যে আইন আদালতের খরচ, জেলে থাকা আওয়ামী নেতাদের আইন আদালতের খরচ, এটাও একটা তাদের ফেরা, জেল থেকে বাইরে বেরোনোর মুক্তির পথে প্রতিবন্ধকতা নয়। রাজনৈতিক লড়াইয়ের পাশাপাশি এই আর্থ সামাজিক বা
আর্থ-রাজনৈতিক লড়াইটাও কি বড় হয়ে উঠছে না? কি মনে হচ্ছে? দেখো, কথায় বলে মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করা, রক্ত জল করে পরিশ্রম করে অর্থ রোজগার করে কেউ বিত্তশালী হতে পারে। তাকে কিন্তু পালিয়ে থাকতে হয় না দেশ থেকে, লুকিয়ে থাকতে হয় না। আর যারা হারামখোর, লোকের মেরে রোজগার করে, তাদের পয়সা খরচ কিন্তু কোনো হিসাব থাকে না, লাগাম থাকে না। একটা কথা তো জানো যে রাজার ধনও কিন্তু বসে খেলে একদিন শেষ হয়। হারামের একদম, পয়সা একদম। কামিয়ে তো কোটি কোটি টাকা, হারামের পয়সা নিয়ে বিদেশের মাটিতে গিয়ে তখন এখানে এসছি, নিরাপত্তা নেই, নিরাপত্তা আছে, লুকিয়ে আছি গা ঢাকা দিয়ে, চল একেবারে জীবনের মতন করে একেবারে যতটা বিলাসবহুল, যতটা মানে মানে কি বলবো আর, আমার এই শব্দটা মুখে আনতে চাইছি না, যা যা করার দরকার সবই করেছে। একটা পয়সা তো একটা সময় গিয়ে শেষ হবে। হ্যাঁ, কথায় তো আছে, বড় লোকও গরিব হয়, গরিবও বড় লোক। তা হারামের পয়সার কোনো হিসাব তো থাকে না। একদম। তো এখন তো পকেটে টান পড়বেই। এখন তো ছদ্মবেশী বহুরূপী সেজে অনেক আধুনিকে পায়ে ধরে যদি দেশে ঢোকা যায়, ঢুকলেই তো কামাই। আর রাজনীতিতে যারা এই জাতীয় লোক হয় না, তাদের জার্সি চেঞ্জ করতে সময় লাগে। আজকে যে আওয়ামী লীগ, কালকে বিএনপি হয়ে যেতে পারে। এই জায়গাতেও কিন্তু সতর্কতা রাখতে হবে যে বহুরূপী বেশে ঢুকে দলে নাম ভিড়িয়ে আবার সেই সংলাপ, সেই বিপণন, সেই স্বজন পোষণ, সেই কামাই। স্বাভাবিকভাবেই বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীকে প্রশাসনিক স্তরে প্রধানমন্ত্রীর চেয়ারে যতটা চোখ কান খোলা রাখতে হবে, আমার দল ভারী হচ্ছে, দলের নেতৃত্ব হিসেবেও কিন্তু চোখ কান খোলা রেখে দলকে উজ্জীবিত করতে হবে, আরো বৃহৎ করতে হবে। আওয়ামী লীগের বেনজলরা যদি ঢুকে যায়, তাহলে কিন্তু আবার আরেকটা বাংলাদেশ আমরা দেখতে হতে পারে আমাদের। ঠিক এখানটাই আওয়ামী লীগ যখন এরকম ভাবে কাজ এগোচ্ছে এবং তারেক রহমান যখন ক্ষমতায় আসছেন, শপথ নিচ্ছেন বা নেওয়ার কিছু আগে কিন্তু তিনি স্পষ্ট করেছিলেন, আওয়ামী লীগ যদি নিজেদের শুদ্ধ করে, নিজেদের দুর্নীতি মুক্ত করে ক্ষমতায় ফেরার চেষ্টা করে এবং রাজনীতিতে অংশ নেয়, তাহলে তিনি স্বাগত জানাবেন। তিনি স্বাগত জানাতে প্রস্তুত, বিএনপি স্বাগত জানাতে প্রস্তুত। কোনো রাজনৈতিক প্রতিহিংসার পথে তিনি বা তার দল হাঁটবে না, সেটা কিন্তু তারেক রহমান বারবার বুঝিয়েছেন এবং সেটার প্রতিফলনই বোধহয় বিএনপির আমলে এই 1 মাস বা 1 মাস 5 দিন 10 দিনের সরকারের আমলে বেশ কিছু জায়গায় আওয়ামী লীগের কার্যালয় খোলা, আওয়ামী লীগের পথসভা করা, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড শুরু হওয়ার নিদর্শন হতে পারে। কিন্তু আবার সর্বঘটের ওই সমস্যা হয়ে যাচ্ছে শেখ হাসিনা এবং তার দলের কিছু নেতাকে নিয়ে, কয়েকজনের জন্য ওই এক বালতি দুধে এক ফোঁটা সোনা। এই বিষয়টা কি আওয়ামী এবং সাধারণ মানুষের মধ্যে বিভেদ তৈরি করে দেওয়া এবং আওয়ামী লীগকে মুছে দেওয়ার পক্ষে যথেষ্ট নয়? এটাই কি শেখ হাসিনার অস্তিত্ব সংকটের অন্যতম কারণ, এই দুর্নীতি বা এই পরিস্থিতি? কি দেখছেন, কি মনে করছেন? বর্তমান আওয়ামী লীগের সার্বিক পরিস্থিতি যা, সেটাকে যদি আমি একটা শিক্ষানবিশ ছাত্র হিসেবে দেখি, তাহলে আওয়ামী লীগ যা ঘটনা ঘটিয়েছে গত 15 বছরে, তার যা ফল বা তার যা রেজাল্ট পেয়েছে, নতুন করে আওয়ামী লীগ যদি শিক্ষানবিশ হয়, আওয়ামী লীগের আত্মশুদ্ধি আর বিশুদ্ধতা বা সংস্কারের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ গড়ে তুলবো, এই আশাবাদ দেওয়া, এই প্রত্যাশা দেওয়া মানুষের কাছে, সেটা অনেক বড় সমুদ্রের মতন, সিলেবাসের মতন হয়ে যাবে। এই সিলেবাস কবে তারা কমপ্লিট করতে পারবে, আত্মশুদ্ধি আর বিশুদ্ধতার সিলেবাস, এটা কিন্তু অনেক প্রশ্নের মুখে। এখন একটু নিশ্চিন্তে ঘরে বসে যে যেখানে আছুন, আপনারা আল্লাহর কাছে দোয়া করুন যে আমাদের কি হবে, আল্লাহ আমাদের রক্ষা করতে পারবেন কিনা। বাংলাদেশের আপামর জনসাধারণের মানুষের মুখগুলো চিন্তা করে তারা ভালো থাকুক, এই বলে আল্লাহর কাছে দোয়া করুন, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, বাংলাদেশ ভালো থাকুক। এইটা ভেবে যদি তারা কিছুদিন চুপ থাকে, কিছুদিন না, কয়েকটা বছর, একটা ট্রাম, অন্তত 5টা বছর বর্তমান সরকারকে বাংলাদেশকে কি দিতে পারে, সবার আগে বাংলাদেশ বলেছেন, যে সংজ্ঞা বা যে ডেফিনেশন দিয়েছেন, শুরুতে বাংলাদেশের মাটিতে পা রেখে আই হ্যাভ এ প্ল্যান বলেছেন, সরকারের চেয়ারে বসে সবার আগে বাংলাদেশ বলেছেন। এই কার্যকারিতাটা দেখাটাকে উপলব্ধি করে একটু হজম করুন। বাংলাদেশের মানুষের জন্য কি করে গেছে, কি করা উচিত ছিল, আগে কি করেছেন, মাঝে কি করেছেন, পরে কি করেছেন, তারপরে কি হলো, এগুলো একটু ভাবুন, অনুধাবন করুন। কোন সুযোগ সন্ধানী বহুরূপীর বেশ, কোন কৌশল, ঐনের পুতের পায়ে ধরে দেশে রাজনীতি করার অনেক সময় আছে। বাংলাদেশের মানুষ তো পালিয়ে যাচ্ছে না, বুঝতে হবে দেশটার নাম বাংলাদেশ, যারা একটা ভাষার জন্য, পেটের জন্য নয়, ভাষার জন্য একটা দেশ স্বাধীন করতে পেরেছে, তাদের সেন্টিমেন্ট, তাদের সম্মান, তাদের চেতনাকে কুর্নিশ জানান। রাজনীতি অনেক করেছে, মানুষের নিশ্চিন্ত জীবন দেওয়ার জন্য নীরব থেকে রাজনীতি করুন। পার্টি অফিস খুলে রাজনীতি করতে হয় না। বাংলাদেশের সাধারণ মানুষ মুক্তিযুদ্ধের লড়াইয়ে গেছিল কোনো রাজনৈতিক বক্তৃতা শুনে নয়, দেশের স্বাধীনতা বোধ, আমি স্বাধীন, আমি যে গর্ভে জন্মেছি, সেই মা
যে ভাষায় কথা বলে সেই ভাষায় মাকে মা বলে ডাকবো বলে বাংলাদেশের মানুষ গোটা পৃথিবীতে জাগরণ তুলেছে। তাদের জন্য, বাংলাদেশের মানুষের জন্য ইন্টারন্যাশনাল মাদার টাং হয়। বাংলাদেশ গোটা বিশ্বে উদাহরণ। এটা একটু ভাবুন, রাজনীতিটা পরে করবে। 1400 মানুষের প্রাণ গেছে। আপনার ফাঁসি হবে কি হবে না ভারতবর্ষের মাটিতে বসে আমরা এটা বলতে পারি না, আমরা চাইও না। ফাঁসির বিরুদ্ধে নয়, রাজনৈতিক ভাবে তো আপনাদের মৃত্যু হয়েছে, এটা ভাবুন, এটা একদম অনুধাবন করুন। একদম একদম গণতন্ত্রের কথা যদি বলেন তাহলে নীরব, যাদের গণতন্ত্রের মধ্য দিয়ে মানুষ ম্যান্ডেট দিয়েছে তাদের কাজ করার সুযোগ দিন, নীরব থেকে গণতন্ত্র প্রতিষ্ঠা করুন। আচ্ছা, যদি আপনার কথা রেশ টেনেই বলা যায়, এখন বর্তমানে রাজনৈতিক ক্ষমতা, সে দেশটির রাজনৈতিক ক্ষমতা রয়েছে বিএনপির হাতে। ফলে কোনো কার্যকর সমাধানে পৌঁছাতে গেলে আওয়ামী লীগকে, সে ক্ষমতা হোক বা রাজনৈতিক লড়াই হোক, যাই হোক না কেন, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজনৈতিক সংলাপ দরকার, বিএনপির সঙ্গে আলোচনা দরকার। সমঝোতা বা কোনো নতুন কৌশল ছাড়া গা জোয়ারি করে, উত্তেজনা তৈরি করে বোধহয় আর দিন পাল্টানো সম্ভব নয়। পুরো পরিস্থিতিটাই যা হয়ে রয়েছে আওয়ামী লীগের পক্ষে, যে সমীকরণের সামনে দাঁড়িয়ে রয়েছে, সেখান থেকে উত্তেজনা তৈরি করে কোনো গরম গরম বক্তব্য রেখে বোধহয় আর ক্ষমতায় আসা বা লড়াইয়ের ময়দানে ফেরা তাদের পক্ষে সম্ভব নয়। এখানেই তাদের করতে হবে বিএনপির সঙ্গে, তারেক রহমানের সঙ্গে আলোচনা। এই যে তারেক রহমানকে এক সময় তারা অত্যাচার করেছে, বন্দি রেখেছে, বারবার অত্যাচার করে প্রায় আধমরা করে ছেড়েছে। এটাই কি আওয়ামী লীগ বা শেখ হাসিনা বা তার দলের সেই নেতাদের কাছে পাপের প্রায়শ্চিত্ত নয়? কি বলছেন, কি দেখছেন? দেখো, কথায় তো আছে যে তোমারে বুঝিবে যে গোকুলে বাড়ির শেষে। তো সেই জায়গা থেকে যাকে তুমি পিষেছো সে এখন উঠে দাঁড়িয়েছে। প্রত্যেকটি ক্রিয়ারই সমান বিপরীতমুখী প্রতিক্রিয়া, আমি আগের দিনও বলেছি। পাপ বাপকে ছাড়ে না। তুমি যেমনটা দেখাবে তুমি তেমনটা ফিরে পাবে। আয়নার সামনে তুমি দাঁড়াও, যেভাবে যে মুহূর্তে যে ভঙ্গিতে দাঁড়াবে সেই ভঙ্গিতেই তুমি তোমাকে দেখতে পাবে। তো এখন নীরব থাকা ছাড়া কোনো উপায় নেই, কৌশল করার কোনো দরকার নেই। আর্মি ক্ষমতাধর, গায়ের জুয়ারি ক্ষমতাধর, গায়ের জুয়ারি করলে কি হয়, ডোনাল্ড ট্রাম্পও এখন ভাবছেন, ইরানের সঙ্গে সংলাপের কথা ভাবছেন, নীরব থাকছেন, নীরব থেকে কৌশল নিচ্ছেন, কিন্তু কি হচ্ছে, ধ্বংসের দিকে যাচ্ছে। গায়ের জুয়ারি, ক্ষমতা, একনায়কতন্ত্র, স্বজন পোষণ, স্বৈরাচার করলে কি হয়, কতদিন মানুষ তোমার কাছে দমে থাকবে, একদিন সে জাগবে। একদম আজ যে শিশু কাল সে শৈশবে পা রাখবে, সে যৌবনে পা রাখবে, বার্ধক্যেও ফিরে আসবে। সময় ভোরও হয়, পুরো হয়, সন্ধ্যাও হয়, রাতও হয়। মানুষের জীবনও কিন্তু তা। আপনি প্রকৃতির সৃষ্টিকে এইভাবে থামিয়ে রাখা যায় না। আফটার অল বাংলাদেশটা একটা, শুধু বাংলাদেশ কেন, সব পৃথিবীর সব দেশের মানুষের মধ্যে নিপীড়ন ছিল, দমন নীতি ছিল। সেই নিপীড়ন দমন নীতি কিন্তু একটা সময় মানুষের গর্জনে থেমে যায়, থেমে গেছে। ইতিহাস তাই বল। আমরা তো ইতিহাসের বাইরে কেউ নই। আর আমরা কেন এত কথা বলি? একটাই কারণ, ভারত বাংলাদেশের সম্পর্ক, অধিকার। আমরা অবশ্যই ঠেন দৃষ্টিতে নজরদারি করব যে বাংলাদেশকে কেউ ডিস্টার্ব করতে চাইলে আমাদের মনে হয় আমরাও আঘাতপ্রাপ্ত হই। সব দিক, বাণিজ্যিক দিক থেকে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে, মানুষের সঙ্গে মানুষের যাওয়া আসা বন্ধ হয়ে গেছিল নিরাপত্তার খাতিরে। সাউথ ব্লক, ঢাকা নানান সিদ্ধান্ত নিয়েছে, নানান টানাপোড়েন পরিস্থিতি তৈরি হয়েছে। সমাজ মাধ্যমে অনেক বিদ্বেষ এসছেন। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের অতিথি দেব ভব, তিনি এখানে আশ্রয় রয়েছে, কিন্তু আমরাই প্রতিবাদ করেছি। এদেশে বসে, এদেশের মাটিতে বসে ভারত বিদ্বেষী মানে ভারতে বসে বাংলাদেশের রাজনৈতিক উস্কানি দেওয়া মানে বাংলাদেশের সাধারণ মানুষ তারা তাদের দেশটাকে ভালোবাসবে, তারা বলতেই পারে যে ভারতে বসে উনি সংলাপ দিচ্ছেন। সংলাপ দিক, এক টেবিলে ঠান্ডা ঘরে বসে সংলাপ দিক, আলোচনা করুক। উস্কানি, বিদ্বেষ এগুলো বন্ধ হওয়া উচিত। সংলাপ হবে সরকারের সঙ্গে সরকারের, সেই সংলাপ সদর্থক ভূমিকা নেবে যাতে করে মানুষের সঙ্গে মানুষের দৈনন্দিন জীবনের সম্পর্ক গড়ে ওঠে, বাস্তবতার সম্পর্ক গড়ে ওঠে। সেদিকে আমাদের নজর ছিল, আছে এবং থাকবে। সেই জায়গায় বাংলাদেশকে কেউ কোনোভাবে যদি কোনো কৌশলে, বিশেষ করে ভারতের মাটি থেকে কোনো সংলাপ তোলার চেষ্টা করে, আমরা প্রতিবাদে গর্জে উঠব। তার কারণ ভারতের সঙ্গে বাংলাদেশের মানুষের, বাংলাদেশের মানুষের সঙ্গে ভারতের মানুষের সম্পর্কে সেই সব সংলাপ আমি মনে করি আঘাত আনবে। আমরা সেই সম্পর্ক বজায় রাখার জন্য আমরা সব সময় প্রথম কলকাতা কথা বলবো, বলেছি, আগামীতেও বলবো। একদমই একদমই পরমাশিস, আমাদের আলোচনা প্রায় শেষের পর্যায়ে। যে কথাটা আপনি বারবার বলছিলেন যে আমরা মানুষ মানুষের সম্পর্কের কথা বারবার বলেছি, বারবার বলবো, বারবার বলেছি, বলে যাব, এখনো বলছি। এই চাপ শুধু সংবাদ মাধ্যমের নয়, এই চাপ হয়তো ভারত সরকারের তরফেও
আওয়ামী লীগ এবং শেখ হাসিনার উপরে বারবার পড়ছে, এবং সেই কারণেই সম্ভবত গত 1-1.5 মাসে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে শোনা যায়নি শেখ হাসিনাকে। এর আগে অন্তর্বর্তী সরকারের সময় বেশ কিছু উস্কানিমূলক মন্তব্য সমাজ মাধ্যমে তিনি করেছিলেন, যার ফলে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটা চির তৈরি হচ্ছিল, বিভিন্ন সমস্যা বাড়ছিল। এই দিকটা বোধহয় ভারত সরকার, কেন্দ্রীয় সরকার নজর করেছেন, এবং নতুন বাংলাদেশের নতুন সরকার ক্ষমতায় আসার পর এই যে আলোচনার প্রক্রিয়া শুরু হয়েছে, তারপরে খুব সম্ভবত কেন্দ্রীয় সরকারের তরফে শেখ হাসিনার উপরে বা তার দলের উপরে এমন কিছু মন্তব্য বা নিষেধাজ্ঞা চাপানো হয়েছে যাতে তিনি প্রকাশ্যে কোনো বিবৃতি না দেন, যে বিবৃতি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ক্ষতি করতে পারে। এটাই বোধহয় শেখ হাসিনার পাপের ফল, বা তার যে কাজ, তার বিরুদ্ধে যে অভিযোগ, তার শাস্তি। বাকিটা তো বাংলাদেশের মানুষ ঠিক করবেন, বাকিটা দেশের আইন ঠিক করবেন, যেটা ভালো, যেটা মন্দ, যেটা উচিত, যেটা অনুচিত, আইন অনুযায়ী হবে। আমরা নজর রাখবো, আমরা কথা বলবো, আর আপনারা জানাবেন আমাদের আলোচনা, আমাদের মন্তব্য এর সঙ্গে আপনারা সহমত না বিরুদ্ধ মত, আমাদের কমেন্ট করে জানাবেন। আর সাবস্ক্রাইব করা না থাকলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের উপদেশ আমাদের পথ চলতে আরো সাহায্য করুন। আজকের মতন এ পর্যন্তই, ধন্যবাদ। নমস্কার।